আমি বিশ্বাসই করিনি, খবরও নিয়ে কিছুই করিনি। তারপর যখন দেখলাম যে টিভিতে বারবার দেখাচ্ছে, তখন আমি আমার বন্ধুদেরকে ফোন করলাম, যারা ওই আরজি করে চেস ডিপার্টমেন্টের এসআর এরকম যারা আমার বন্ধু আছে। তো তারা বলে যে হ্যাঁ ঘটনা সত্যি, বলে আর কিছু বলতে পারবো না। তারপরে আমরা সেদিনকে আরজি করে যাই এবং আরজি করে গিয়ে ওখানে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেখি, যে ওখানে সন্দীপ ঘোষের বাহিনী ঘুরে বেড়াচ্ছে, বিরূপাক্ষ অভিজ্ঞকেও দেখেছি আমি। তারপর ওখানে কিছু লোকজন ছিল যাদেরকে আমি চিনি না, কিন্তু তারা হচ্ছে যে খুব স্ট্রংলি রেজিস্ট করছিল যে আপনারা বাইরের লোক, বাইরে চলে যান। সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল এই জন্য যে একটা মেয়ে মারা গেছে, কিন্তু সেখানকার লোকজন তারই হয়তো জুনিয়র প্রকৃতিটি কলিগ কেউ না কেউ, আমি জানি না তারা এই ঘটনাটাকে বাইরের লোকজন চলে যাও বলে কিছু একটা প্রমাণ করার চেষ্টা করছিল। খুবই রাগ হয়েছিল সেদিনকে। তো তারপর আস্তে আস্তে আমাদের আন্দোলন শুরু হলো, আমরা শুরু করলাম। অসংখ্য কতগুলো যে মিছিল আমরা করেছি আমরা নিজেরাই ভুলে বলতে পারবো না। একদিন মিছিল ছিল কলেজ স্কোয়ার ও শ্যামবাজার, প্রচন্ড বৃষ্টি পড়ছিল এবং এক হাতে জলের মধ্যে অসংখ্য জুনিয়র ডাক্তার সেদিকে, সাধারণ মানুষ ছিলেন নিশ্চয়ই, কিন্তু জুনিয়র ডাক্তার অনেক বেশি ছিল। তো সেই মিছিলটা দেখার পর আমার মনে হলো যে হ্যাঁ এই আন্দোলনটা ভালোভাবে এগিয়ে যাবে। তারপর আমাদের যেগুলো উল্লেখযোগ্য ঘটনা, মেনলি লালবাজার অভিযান, সেখানে যে সাধারণ মানুষ আমাদের সাথে এতই আমাদের পাশে ছিলেন, সেটা টয়লেট ইউজ করা থেকে শুরু করে, ঘুমোনোর জায়গা থেকে শুরু করে, ফ্যান, জল, খাবার, স্যান্ডউইচ, চা, বিস্কুট, মানে কিনা নিয়ে সাধারণ মানুষ আমাদের পাশে ছিলেন। এবং একটা সময় ভোরবেলা যখন কিছু লোকজন টায়ার্ড হয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন ওখান থেকে জানি অনেক সাধারণ মানুষ তারা এসে গাড়ি নিয়ে বা বিভিন্নভাবে কোনো রকমের ভোর 4টের সময় এসে বসে পড়ছিলেন। সেটা মানে মনে রাখার মতো, সারা জীবন মনে রাখবো। তারপর নবান্ন বলছি স্বাস্থ্য ভবন অভিযান শুরু হলো, এবং স্বাস্থ্য ভবন অভিযানেও আমরা সেই জনগণের অভূতপূর্ব সাড়া দেখলাম। এবং স্বাস্থ্য ভবন অভিযান যে আমাদের ওই রকমভাবে শুরু এবং শেষ হবে, মানে সেটা আমাদের আশার অনেকটাই ওপরে। এবং মানে আমরা সাধারণ জনগণ থেকে আমরা খুবই আশাবাদী হলাম, এবং সরকারও তখন আমাদেরকে কিছু ছোটখাটো ললিপপ বা আইওয়াস যাই বলা হোক না কেন আজকের দিনে দাঁড়িয়ে, তখন আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যি তো কিছু না কিছু হয়তো দিচ্ছে, কিছু না কিছু হয়তো পাচ্ছি, দু একটা অ্যারেস্ট হয়তো হচ্ছে। তো তারপরে তখন অব্দি আমরা ভালোই ভরসা এবং আশা রেখেছিলাম সিবিআইয়ের উপরেও, সরকারের উপরেও। তারপর যেটা হলো যে তারপর আমরা আংশিক কর্মবিরতি তুলে নিলাম এবং এমার্জেন্সি সার্ভিস চালু করলাম। আমরা কাজে ফিরে গেলাম, ভালোভাবে কাজকর্ম শুরু করলাম। আমরা যারা ডাক্তার তারা আমরা জানি যে পার্সিয়াল সিজওয়ার্ক বলে সেরকম অ্যাকচুয়াল ফিজিবল কিছু জিনিসপত্র হয় না। তো মোটামুটি সবাই যতটা সম্ভব পেশেন্টের পাশে থাকা যায়, সিনিয়র স্যারেদের পাশে থাকা যায় সেটার চেষ্টা করলো। কিন্তু তারপরে যেটা হলো যে আমাদের সবকিছুই মানে সরকারও আর তারপর থেকে কোনো অ্যারেস্টও হলো না, কোনো ডিরেক্টিভও বেরোলো না। ওই স্বাস্থ্য ভবন থেকে আমরা যা বার করে আনতে পেরেছিলাম তারপর থেকে নতুন কিছুই হলো না। আমাদের কোনো দাবি আর কোনো কিছুই এগিয়ে নিয়ে গেল না। আমি আজকে পর্যন্ত মেডিকেল কলেজের লেডিস হস্টেলে দেখলাম যে আজকে একটা পুলিশ এসে কোথায় কোথায় সিসিটিভি লাগানো হবে সেটা দেখছে আজকে, এতদিন কিছু হয়নি। তো তারপর আমরা তারপর জনগণ দেখলাম যে জনগণ কি বলবো, আমাদের সিনিয়র ডাক্তাররা অনেক ডিউটি করছেন, এক্সট্রা ডিউটি করছেন, করে সমস্ত পরিষেবা চালু রাখার চেষ্টা করছেন, কিন্তু তারা ক্লান্ত। এবং আমরা সাধারণ মানুষের এবং সরকার চাইছে, বিশেষ করে সাগর দত্তের একটা ঘটনা ঘটলো যেখানে সরকার চাইলো যে আমাদেরকে ডাক্তারদেরকে সাধারণ মানুষের এগেনস্টে দাঁড় করিয়ে দিতে। ডাক্তাররা এটা সুপ্রিম কোর্টে গিয়ে সরকার বলে এলো যে ডাক্তাররা বেড, মানে সুপ্রিম কোর্ট বললো যে ডাক্তাররা বেড দেয়নি, ডাক্তাররা দেখেনি, তাই জন্য মানুষ মারা গেছে। এবং সেখানে আমাদের হেলথ সেক্রেটারি দাঁড়িয়ে থাকলেন এবং সেটা যে ওনার নিজেরই অপদার্থতা সেটা উনি নিজেই বুঝতে পারলেন না, সেটা নাকি আমাদের দায়। এবং তারপর এই যে সাধারণ মানুষকে আমাদের উল্টো দিকে দাঁড় করিয়ে দেওয়ার যে প্রচেষ্টা শুরু হলো, সেখান থেকে আমরা ঠিক করলাম যে আমরা
সাধারণ মানুষের চিকিৎসা আবার শুরু করে দেবো মেডিকেল কলেজ কলকাতায়। তো সেটা আমরা শুরু করলাম, কিন্তু সরকারের দিক দিয়ে কোনো একটা স্টেপও সামনের দিকে তো আসেইনি, উল্টে অনেক পেছনের দিকে সরকারের বিভিন্ন লোকজন চ্যানেল তারা শুরু করলো আমাদের নামে অনেক উল্টো পাল্টা কথা, সরকার এক পাও এগোলো না। তো সেখান থেকে আমরা আবার 24 ঘন্টার একটা টাইম দিয়ে আমরা আজকে অনশনে বসেছি এবং এখনো সরকার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না, উল্টে বাধা দেওয়ার হাজারো একটা চেষ্টা করছে। পুলিশ কাল থেকে কতবার যে এসে আমাদেরকে এখান থেকে উঠে যেতে বলেছে, আমাদেরকে এখানে কোনো প্যান্ডেল বাঁধতে দেয়নি, কিছু করতে দেয়নি, করতে দেবে না বলেছিল, আমাদের জুনিয়রকে রাস্তায় ফেলে মারধর করেছে, জলের গাড়ি ঢুকতে দেয়নি, কিছু মানে সব রকমভাবে যত রকমভাবে আটকানো যায় সব রকম চেষ্টা করছে। কিন্তু আমরা যেহেতু আমরা 60 দিন এগিয়ে গেছি, আমাদের ফিরে আসার কোনো পথও নেই, ইচ্ছেও নেই, আমরা একদমই চাই না এখান থেকে আর এই মুভমেন্টকে ফিরিয়ে কোনো দিকে এক চুরো এক পাও পেছাতে। তো তাই জন্য আমরা আজকে এখানে বসে আছি। আমরা সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার সবার উপরেই প্রচন্ড হতাশ। এবার দেখা যাক ওনারা একটু পদক্ষেপ নেন। আজকে প্রায় 58-59 দিন হয়ে গেল। স্নিগ্ধা মোটামুটি পুরোটাই যতটা যা ঘটনা হয়েছে পুরোটাই বলেছে, সেটাকে রিপিট করতে না। যদি ফিলিংস বলতে হয় তাহলে একটা কথাই বলার যে ঘটনাটা হয়েছে সেটার কোনো কোনো ক্ষমা হয় না, ঠিক আছে? সেটা ইনস্টিটিউশনাল মার্ডার এবং প্ল্যান, এবং সেখানে আরও সব থেকে বড়ো কথা, সেখানে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করা হয়েছে, সেটা পরিষ্কার সবার কাছে। আজকে যদি এর পরেও আমরা চুপ করে থাকি, মেয়েদের ছোটো ছোটো সাক্ষরকে ধরে পিছনে থাকি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে যে দাঁড়াবে সমাজটা সেটাই ভাবা যায় না। এটা হলো প্রথম কথা। আর সত্যি বলতে কি, দাবিটা খুব সিম্পল, যে যা হয়েছে সেটা সঠিক বিচার চাওয়া, আর যেই ঘটনাটাতে না হয়, এই খুব সিম্পল দাবি। তার অনেক সব পার্ট আছে। এই দুটো দাবি তো কোনো অন্যায্য নয়। তার জন্যই 58 দিন কেনই বা বেরোলো, কেনই বা আমাদের অনশনে বসতে হলো, সেই উত্তরটাই আমি চাই। প্রথম কথা। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিমান্ড মেটে উঠে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি বলবো যেটা বললো সেটা পুরোটাই আমার, সেটা খুব সুন্দরভাবে দিদিরা নিজেদের কথাটা বললো। আমি এর সাথে খালি দুটো কথা এক্সট্রা অ্যাড করবো। সেটা হচ্ছে এই আন্দোলনে যখন আমরা নামলাম এবং সমস্ত সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়ালেন, বা বলা ভুল, সাধারণ মানুষ পাশে দাঁড়ালেন, আমরা তাদের পাশে নামলাম, সেই জায়গা থেকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে সরকার পক্ষ থেকে একটা ভয় শুরু হলো। সেই ভয়ের প্রতিফলন আজকে দেখতে পাচ্ছি আমরা কিভাবে। সেই ভয়ের প্রতিফলনটা থেকেই আমরা দেখতে পেলাম যে যখন আমরা কর্মবিরতি প্রশ্নে যখন ফিরে এলাম, তখন আমরা আংশিকভাবে কাজে যোগ দিলাম, এসেনশিয়াল সার্ভিসেস স্টার্ট করলাম, সেই সময় থেকে একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু হলো, যেখানে সাধারণ মানুষকে বোঝানোর একটা অপচেষ্টা চললো যে সাধারণ মানুষ বুঝি ডাক্তারদের বিপক্ষে, ডাক্তাররা বুঝি সাধারণ মানুষদের বিপক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার করে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে আসলে সাধারণ মানুষ এবং ডাক্তাররা একই পক্ষে, এবং অন্য পক্ষ যদি কারো থেকে থাকে তাহলে সেটা সরকারের, এবং সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে তারা প্রমাণ করবে সাধারণ মানুষ, ডাক্তার এবং সরকার এরা তিনজনই একই পক্ষে আছে। এই দায় সরকার। আমরা কি দেখলাম যে যতক্ষণ আমরা কর্মবিরতি বজায় রাখছি, তারা আমাদেরকে জানালেন, তারা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালাতে লাগলেন যে আমরা জনবিমুখ, আমরা চাইছি রোগীরা কষ্ট পায়। আমি খুব পার্সোনাল জায়গা থেকে বলছি যে আমি একজন ডাক্তার, এবং আমি আজ অব্দি যত রোগীর সেবা ভাব নিয়ে চিকিৎসা করেছি, তারা জানেন সেটা। তারা অনেকটা হয়তো আমাকে মনে রেখেছেন, অনেকে হয়তো মনে রাখেননি। কিন্তু এই জায়গায় গিয়ে আমার এবং আমার রোগীর সম্পর্কের মাঝে যে অন্য কেউ বা সরকার পক্ষ বা কোনো রাজনৈতিক নেতা এসে জানাবেন যে আমার এই রোগীর প্রতি সেবাভাব কতটা, কমিটমেন্ট কতখানি, এটাতে আমার তীব্র আপত্তি আছে। এই যে আজকে বিভিন্ন রাজনৈতিক নেতা বারবার ডাক্তারদের বিরুদ্ধে এই কথা প্রচার করার চেষ্টা করছেন, আমাদেরকে যে গণশত্রু বানানোর চেষ্টা করছেন, কেন? কারণ আমরা প্রশ্ন তুলছি রাজ্যের সার্বিক যে স্বাস্থ্য পরিকাঠামো সেটা নিয়ে প্রশ্ন তুলছি। আমরা সেই মৌলিক প্রশ্নগুলো করছি যে একটা রোগী যখন হাসপাতালে আসেন, তাতে যদি তার পরিষেবা তিনি না পান,
তার যদি ঠিকঠাক করে চিকিৎসা না হয়, তার জন্য আসলে দায়ী কারা? যদি একজন রুগী হাসপাতালে বেড না পায়, যদি জীবনদায়ী ওষুধ না পায়, যদি ঠিক সময় তাকে আইসিইউতে শিফট করা না হয়, তাহলে তার জন্য দায়ী কে? এই রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো। যে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে গালভরা নামে যে সুপার স্পেশালিটি হাসপাতাল খুলে রাখা হয়েছে, যেখানে আদতে হওয়ার কথা হার্টের চিকিৎসা, লিভারের চিকিৎসা বা কিডনির চিকিৎসা এবং অপারেশন, ব্রেন সার্জারি, হার্ট সার্জারি, সেগুলো কতটা হয় এই সুপার স্পেশালিটি হসপিটালে? কেন গ্রামের মানুষকে বারবার করে ধাক্কা খেতে খেতে কলকাতার 4-5টি কলেজের মধ্যে গিয়ে জড়ো হতে হয়? এই মৌলিক প্রশ্নগুলো যেখান থেকে আমরা পড়া শুরু করলাম, তখন থেকে আমরা কি দেখছি? সরকার বুঝলেন যে সাধারণ মানুষ তো এবার জেগে যাবে, তারা প্রশ্নগুলো ঠিক জায়গায় করা শুরু করবে। সেই ভয় থেকে তারা চেষ্টা করলেন ডাক্তারদেরকে গণশক্তি বানানো। এই জায়গাটা আমি চাই আমাদের এই আন্দোলন, আমরা আজকে যখন কর্মবিরতি প্রত্যাহার করে আমরা যখন আজকে অনশনে নেমেছি, আমরা কি নিজের দাবিতে নেমেছি? আমরা কি কোনো রাজনৈতিক দাবিতে নেমেছি? আমরা নেমেছি পুরোপুরিভাবে দুটো দাবি নিয়ে, যাতে কোনো অভয়া না হয় এবং যেন অভয়া ন্যায় বিচার পায়। এই অভয়া না হওয়ার দুটি খুব গুরুত্বপূর্ণ পার্ট, স্বাস্থ্যক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্রে যেন ভয়ের রাজনীতি বন্ধ হয়। এবং আমাদের যে 10 দফা দাবি, সেই দাবিগুলি তার সাথে সম্পূর্ণভাবে মিল রেখেই। এবং আমরা কি চাই? যাতে মানুষ এবং ডাক্তারদের মধ্যে একটা স্বাভাবিক বিশ্বাসের সম্পর্ক, যেটা হয়তো আজ 10-12 বছর 15 বছরে হারিয়ে যেতে বসেছে, সেই জায়গাটা যেন আবার ফেরত আসে। সেই জায়গায় গিয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে আজকে অনশনেও পর্যন্ত বসতে রাজি হয়েছি। কার প্রশ্ন? নিজেদের প্রশ্ন, নিজেদেরকে বাঁচানোর জন্য। জাস্ট যাতে আজকে কোনো রুগী এসে আমাকে পিটিয়ে নেবে এই ভয় থেকে, একদমই নয়। রুগী ডাক্তার একই পক্ষে, রুগীরা যেন হাসপাতালে এসে সঠিক পরিষেবাটা পান। কারো যদি আজকে মাথায় হেড ইঞ্জুরি হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তাকে তার সিটি স্ক্যান করানোর জন্য কেন কলকাতার কলেজে ছুটতে হবে? এই রকম কয়েকটি ফান্ডামেন্টাল মৌলিক দাবি নিয়ে আজকে আমাদের অনশন। মানুষ বুঝুন, এবং আমরা চাই যে এই আন্দোলন যত এগোবে, এই অনশন যত এগোবে, তত যেন সাধারণ মানুষ বোঝেন এবং বুঝতে পারেন যে ডাক্তাররা তাদের শত্রু নয়, ডাক্তার এবং রুগীরা একই পক্ষে। এবং আগামী 20-30 বছরে যে গত 10-12 বছরে 15 বছরের যে সম্পর্ক মধ্যে যে অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটা আবার আমরা ফেরত আনতে চাইছি। সমস্ত রুগী পরিজন এবং সাধারণ মানুষকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমাদের এই আন্দোলনের পাশে থাকুন। আপনারা এই আন্দোলনের পাশে থাকুন, আমাদের পাশে এসে দাঁড়ান। একবার কলকাতাতে অনেকে আসবেন, চিকিৎসা করাতে আসবেন, অনেকে দুর্গাপূজা দেখতে আসবেন, সেই সঙ্গে আমাদের সাথেও একবার দেখা করে যান, আমাদের দাবিগুলি সম্পর্কে আলোচনা করে যান, বুঝুন যে কেন আজকে আমরা এই স্টেপ নিতে বাধ্য হব। থ্যাংক ইউ। 9 আগস্ট আমি প্রথমবার আমি শুনতে পারি ঘটনাটা। প্রথম কথা হলো যে ভাবলাম যে আচ্ছা, কর্মক্ষেত্রে যদি একটা মেয়ে ভাবতে পারে, কর্মক্ষেত্রে একটা মেয়ে এমনভাবে তার প্রাণ হারায়, সেটা প্রথম কথা কী বা কেন, অনেক কিছু বেশ তোমার মনে যে কেন কী হচ্ছে, মনে মানে কেন হচ্ছে, কী ব্যাপার, কেন হচ্ছে বা কী হচ্ছে, সেরকম জানতে পারিনি, বুঝতে পারিনি ব্যাপারটার গভীরতা। তখন আপনি ব্যাপারটা জানতে সত্যিই পারি, আঁচ করতে পারি। খালি এটাই মনে হচ্ছে বারবার যে এমনকি সত্যি সম্ভব, এমনকি সত্যি সম্ভব যে একটি মেয়ে তার কাজে গেল এবং সে আমারই মতো, সে জাস্ট মানে she was just on call, she was nothing wrong। সেটা শুনে তখন আমি যাই অন ডে 0, গ্রাউন্ড 0, যখন খবর পাই, আই ওয়েন্ট অন গ্রাউন্ড, আই ওয়াজ দেয়ার। আর মানে খুবই অদ্ভুত ব্যাপার, আমরা কয়েকজন দলবদ্ধ হয়ে, আমরা মেয়েরা স্পেসিফিক্যালি 2-4 ছেলে ছিল, একসঙ্গে যখন গিয়ে উপস্থিত হই, তখন দেখি আমরা আমাদের সামনে একটা গেট বন্ধ করে দেওয়া হয়। আমাদেরকে বাধা দিয়ে বলা হয় এবং জানানো হয় যে তোমরা কারা, তোমরা কেন এসে লাগবে না তোমাদের আমাদের সময় হয়নি। তাতে আমার দেশে অনেকে দাঁড়িয়েছে যারা তারা এক্স আরজিকর, যারা সিনিয়র আরজিকর মেম্বার্স, তারা জানান যে আমাদের সাথে এক্স আরজিকর। তখন মনে হয় না আমাদের এখানকার ব্যাপার, সেটা আমাদের ভেতরকার ব্যাপার, আমাদের তোমাকে চাই না। পরবর্তীকালে ঘটনা চক্রে যখন আস্তে আস্তে আমরা আরও এই ব্যাপারটা ব্যাপারে জানতে পারি, আমি ব্যাপারে যখন আরও জানতে আস্তে আস্তে পারি, তখন জানলাম এটা হলো সন্দীপ ঘোষ বাহিনী নামে পরিচিত। সন্দীপ ঘোষ কে, সন্দীপ ঘোষ বাহিনী কে, সন্দীপ ঘোষের রাগ, সেগুলো জানতে অনেক সময় নিশ্চয় লেগেছিল আমার। কিন্তু ইট ওয়াজ মোর স্যাড, যারা জানতো বা জানতেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই ব্যাপারটার ব্যাপারে আঁচ করে বা গ্রাউন্ড জিরোতে থেকেও তারা কিন্তু থামানোর চেষ্টা করতে পেরেছে না, কিন্তু বিফল হয়েছে।
বলে দিলাম যে সেই দিন থেকে আজকের দিন অবধি আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফান্ড ফর্ম হয়েছি। প্রত্যেকটা হাতে হাত মিলিয়ে জুনিয়র ডক্টর্স পুরো প্যান বেঙ্গল মিলেছি আমরা। সেটা আমাদের নর্থ মোস্ট মানে রিজন হোক, সেটা সাউথ মোস্ট রিজন, ইস্ট মোস্ট, ওয়েস্ট মোস্ট। তারপরে আমরা প্যান ইন্ডিয়াতেও রিচ করেছি এবং আমরা একটা কথাই জানতে চাইছি যে আমরা এই মুহূর্তে একটা মানবিকতার লড়াই চালাচ্ছি। এটা জাস্ট একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের লড়াই, আর ইট ইজ ভেরি স্যাড যাদের লড়াই লড়তেও হচ্ছে। আর সেই হিসেবে 58-59 ডেজ এখন আর গুনতেও ইচ্ছে করে না নাম্বার অফ ডেজ, এতগুলো দিন খালি কেটে যাচ্ছে। আর আমরা এখন থেকেও জানি না যে আমরা মানে সত্যি কিছু পাবো, কিন্তু হ্যাঁ আমাদের আশাবাদী হতে হবে। সেই আশাবাদী হয়েও আজকেও আমরা গতকাল 24 ঘন্টা এক টাইমার দিয়ে টক করে আজকে বসেছি আমরা অনশনের জন্য। আমরণ অনশনের জন্য আমরা এখানে ডাক দিয়েছি। এই আমরণ অনশনের জন্য আমরা সবাই এখানে একটাই খালি মানে দাবিতে বসেছি, সেটা হলো অভয়ার ন্যায় বিচার। এই অভয়া কে? এই অভয়া আমিও হতে পারতাম, এই অভয়া আপনিও হতে পারতেন, এই অভয়া আপনার বন্ধু হতে পারতো, এই অভয়া আপনার বোন হতে পারতো, এই অভয়া কিন্তু আপনার ভাইও হতে পারতো। সেটা একটু ভেবে দেখুন। এটা কোনো ডাক্তার, এটা কোনো জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর বা কোনো হেলথ কেয়ার ওয়ার্কারের লড়াই কখনোই নয়। এবং সেটা আমাকে বলার দরকার হয়নি বা আমাদের বলার দরকার হয়নি, সেটা কিন্তু বারবার প্রতিফলন হয়েছে। প্রত্যেকবার আপনারাই এভিডেন্স দেখেছেন, পাবলিক এভিডেন্স দেখেছে। লালবাজার দেখুন, স্বাস্থ্য ভবন দেখুন, আজকে দেখুন, এবং আমি আশা রাখছি আগেও পাবো আমরা। কারণ আমরা কোনো কিছুই কোনো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বা কোনো পলিটিক্যাল আন্দাজ নিয়ে আসিনি, ইঙ্গিত নিয়ে আসিনি। সবাই আমরা জাস্ট হিউম্যান রাইটসের জন্য এসেছি। 9th অগস্ট হোক, 10th অগস্ট হোক, 11th অগস্ট হোক, 14th অগস্ট হোক, আমাদের আরজিকর হোক, সিএনএমসি হোক, সাগরযন্ত্র হোক, বর্ধমান হোক, মালদা হোক, আমাদের এখানে মেদিনীপুর হোক, বা আমাদের আরও হসপিটাল ছেড়েও বাকি কর্মক্ষেত্রেও বা বাকি গলিতে ফুলতলি, জয়নগর, আমি আর কত তারিখ বলবো, কত হসপিটালের নাম নেব, আর কত আমি অলির নাম নেব। সব জায়গাতে একটাই জিনিস দেখা যায় যে আমাদের এখানে সিস্টেমের কি অবস্থা, একটা হাহাকার সৃষ্টি হয়ে উঠেছে। সেই হাহাকার সহ্য করতে না পেরেই আমরা আজকে 6 জন সিম্বলিক প্রতীকী হিসেবে বসেছি। প্রতীকী কিসের? প্রতীকী আপনার আমার সবার, যে আমরা আজকে আমরণ অনুষ্ঠানের ডাক দিয়ে বসেছি। আমরা আরেকটাও ডাক দিয়েছি, সেটা হলো ট্রান্সপারেন্সিটা। সেই ডাকটা আমাদের কিন্তু সেই দিন থেকে আছে, যবে থেকে আমরা আমাদের উচ্চতম যে হাইয়েস্ট তাকে আমরা মাননীয় আমাদেরকে জানিয়ে বসেছিলাম যে আমাদের বায়োলজিক্যাল লাইসেন্সিং লাগবে। সেদিন থেকে ডাক ছিল, সেই ডাকের সম্মান জানিয়ে কিন্তু আমরা আজও ডাক দিয়েছি এবং আমরা আজও বলেছি যে আমরা কিন্তু স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট সিসিটিভি ক্যামেরার আন্ডারে অন্তর্গত থাকবো। যেখানে যা আপনার প্রশ্ন লাগবে আপনারা নিজেরা এখানে এসে জিজ্ঞেস করতে পারেন আপনাদের, সেই কারণে আমরা পাবলিক জায়গায় বসে আছি। আমরা এখানে সব সময় অ্যাভেলেবল আছি। আমরা সবার সামনে, ঘরে বসে, কোনো হসপিটালে কোণে বসে না, আমরা সবার সামনে, যেখানে দুর্গাপুজোতে পুরো বেঙ্গল উঠে লেগেছে, যেখানে নবরাত্রি চলছে, সেখানে আমরা একটা আলাদা ধরনের অভয়ালয় পালন করছি। সেখানে একটা আলাদা রকমই আমরা দুর্গা মায়ের জন্য বিচার চাইছি। সেখানে আমরা সবাইকেই বলতে চাইছি যে আজকে খুবই দুঃখজনক যে আমাদের এখানে বসতেও হচ্ছে। আজকে আরও দুঃখজনক যে আমাদের এখানে যখন আমাদের বসতে এসে আমাদেরই সহকর্মী, আমাদেরই জুনিয়র ডাক্তাররা যখন বাস ফেলে হাতে হাত মিলিয়ে এখানে লোকেদেরকে আনছিল কাঠ পাতার জন্য, তাকে লাথি মারা হয়, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে জানানো আমাদের বেতনকে যাদের চাই তাদেরকে হুমকি দেওয়া হয় যে এখানে করে দেখাও। তবু কিন্তু আমরা হার মানিনি। আমরা সেই পেশেন্স, সেই আমাদের যে আস্থা, আমাদের নিজেদের উপর যে মনোবল, সেটা আমরা লালবাজারেও দেখেছি, স্বাস্থ্য ভবনেও দেখেছি, আজকেও দেখাচ্ছি এবং দেখেই থাকবো। যখন আমরা নিজেদের বাস বেঁধেছি, সেই বেঁধেই আমরা এই পুরো ঘাটটা, এই পুরো অবস্থার মর্যাদা সৃষ্টি করেছি। এবং আমরা আবার বলছি সবাইকে হাত জোর করে, যেমন সবাই আমরা এখানে জানাচ্ছি, আমরা সবাই ছাত্রছাত্রী, আমাদের কাছে ফিজবাগ ছাড়া আর কোনো বেতন ছিল না। সেই কারণে আমরা কিন্তু পরবর্তীকালে বন্ধুত্রানেও গেছিলাম, পাবলিকের পাশে দাঁড়িয়েছিলাম, এখনও দাঁড়িয়ে আছি, পাবলিকও আমাদের পাশে দাঁড়িয়ে আছে। কারণ কি আমাদের ফাইট করে পাবলিকের আগেন্স্ট, জনগণের আগেন্স্টে কখনো ছিল না, কখনো ছাত্র না, উল্টে ওনারাই আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, ঘুরে পাশে দাঁড়িয়েছেন। সেইভাবেই সঙ্গে থাকুন, আমরাও আছি, আপনারাও থাকুন, সবাই দেখি আমরা ঘড়ির কাটে যেমন টিকটিক করে পাচ্ছি 24 ঘন্টা, তেমন এই ঘড়িটাও স্টার্ট হয়ে গেছে যে আমরা কতদিন অনুষ্ঠান চালাবো, কতদিনের সদস্য পাবো, বেশিরভাগই সবাই অলরেডি বলে দিয়েছে এবং সবকটা আমাদের যা যা বক্তব্য শুধুমাত্র দাবি নয়, শুধুমাত্র কোনো
মানে একদম কাবুল ভাষার কথাবার্তার মধ্যে আগে নিজের মনের ইমোশনগুলো প্রত্যেকে জানিয়ে দিয়েছে। আমি খুব সংক্ষেপে একটু জিনিসটা ছাড়বো, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের অবস্ট্রাকশন এসছে, যেখানে যেখানে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করেছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন যখন মনে হয়েছে প্রচণ্ড ডাউন টাইমগুলোতে, যে সময়গুলোতে প্রচণ্ড ট্রাফ চলেছে, সেটা আদৌকে আন্দোলনটা করতে পারবো, তখন এই যে মানুষের জনসমর্থন যেভাবে পেয়েছে সেটা একটা বড় পাথেয় হয়েছিল বরাবর। এবং শুধু তাই নয়, আর একটা জিনিস সবসময় আমাদেরকে নাড়িয়ে ফেলছে, উঠে যাচ্ছি এবং পরের দিন সকালবেলা যখন উঠছি, তার মাঝখানে খালি একটা জিনিসই খালি প্রশ্ন মাথায় আসছে, যা আন্দোলন করলাম, যা হয়তো কিছু পেয়েছি, হয়তো অনেকটাই পাওয়া বাকি আছে, আমি টিচার কি পেয়েছি? এই টিচারের জায়গাটা এমন একটা জায়গা, এমন একটা জিনিস যেটা শুধুমাত্র আমাদের কেন, শুধুমাত্র সিনিয়রদের কেন, পুরো সমগ্র বাংলার মানুষ, সমগ্র দেশের মানুষ, পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছে যে এই জিনিসের বিচার, এই ঘটনার বিচার কোথায়, এই ধরনের ঘটনার বিচার থেকে যদি আমরা না আনতে পারি আন্দোলনের মধ্যে, তাহলে যে সমাজটার দিকে আমরা তাকিয়ে রয়েছি তা এতটাই ভয়ঙ্কর যে সমাজ এই ধরনের ক্রিমিনালে ভরে যাবে এবং তারা প্রত্যেক কটা সময়ে খালি বিভিন্ন জায়গা থেকে হুমকি দেবে, কার্যকর করবে। তো সেই রকম একটা জায়গা যেন না তৈরি হয়, আমাদের প্রত্যেক কটা জায়গায়, প্রত্যেক কটা রাস্তায়, আনাচে কানাচে গলিতে, স্কুলে, কলেজে, অফিসে, সব জায়গায় যেন আমরা নিজেদেরকে সেফ করতে রয়েছে। তার একটাই উপায় রয়েছে যে যারা এই ধরনের ক্রাইম করেছে এবং যারা এই সংঘর্ষের সাথে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, দ্রুত তদন্ত হোক, দ্রুত শাস্তি ঘোষণা হোক, তবেই হয়তো আমরা একটা সমাজ, একটা সমাজ করতে পারবো। এবং আমরা আবারও বলছি, কীভাবে বলছি, এই ভিডিওটা শেষ করার এই কথা দিয়েই শেষ করার এইভাবেই বলবো, অলওয়েজ ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট নাথিং বাট জাস্টিস।